আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মবডিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 1 মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে। নারী শিশু নির্যাতন বরদাস্ত করবে না সরকার, ময়মনসিংহে প্রধানমন্ত্রী। জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন। পুলিশের হাতে রামিসা হত্যার ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট। দ্রুত চার্জশিট ডিএমপি। ঈদের পরেই বিচার শুরু, জানালেন আইনমন্ত্রী। সরকারের 3 মাসেও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়নি, মন্তব্য হোসেন জিল্লুরের। বাণিজ্য গতি ফেরাতে 60,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা গভর্নরের। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের নিয়ম ভেঙে প্রকল্প অনুমোদনের তদন্ত চলছে, প্রতিমন্ত্রী শাহে আলম। অভিযোগ অস্বীকার এনসিপির মুখপাত্রের। এবং রাজধানীতে 27টি স্থানে অস্থায়ী পশুর কেনাবেচা হাট, দরদাম করেই সময় কাটাচ্ছেন ক্রেতারা। নারীর টানে ঢাকা ছাড়ছে ঘরমুখ মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 1 মাসের মধ্যে শিশু রামিসা হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে তিনি আরও বলেন, নারী শিশু নির্যাতন বরদাস্ত করবে না সরকার। রামিসা হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। এর আগে খাল খনন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিতাড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে লিয়াজোগ করে একটি পক্ষ দেশে অরাজকতা করতে চাচ্ছে। ময়মনসিংহ থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রিশালের বৈলর ইউনিয়নে ধরার খালের পুনর্খননের সূচনা করতে ময়মনসিংহে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে দোয়া মোনাজাত ও খালপাড়ে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে তারেক রহমান বলেন, সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে, অথচ একটি পক্ষ বিতাড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে লিয়াজোগ করে দেশে অরাজক পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কানুন আছে। এখন আমরা খেয়াল করছি প্রিয় ভাই বোনেরা, কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না, আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে না। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার দেন সরকার প্রধান। প্রত্যেকটি ক্ষেত্রে তাদের সেই অরাজক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হবে গ্রামে বসবাসকারী খেটে খাওয়া মানুষ। সেই জন্যই আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। সংসারে যেমন সমস্যা থাকে, দেশেও সমস্যা থাকে, কিন্তু আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, ফ্যামিলি কাজ যদি আমরা মায়েদের হাতে পৌঁছে দিতে পারি, উপকারটা হবে সাধারণ ক্ষেত্রে মানসিক। কৃষক কাজ যদি আমরা পৌঁছে দিতে পারি, উপকারটা কাজে হবে, কৃষক ভাইকে দিতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি সরকার জনগণকে সাথে নিয়ে কল্যাণমূলক প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকারাবদ্ধ। খাল খনন শুধুমাত্র একটি উন্নয়ন প্রকল্পই নয়, এটি গ্রাম বাংলার প্রাণ ও বৈচিত্র্য ফিরিয়ে আনার উদ্যোগ, যা কৃষি অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। তবে অতীত অভিজ্ঞতা বলছে, খাল খনন যত না জরুরি, তার চেয়ে খাল দখলমুক্ত রাখা ও সংস্কার করা বেশি জরুরি। পরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় 2টি নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অর্থনীতির পাশাপাশি বিচার ব্যবস্থাও ধ্বংস করে গেছে। ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র দেশের মানুষের অধিকার আর দেশের অর্থ সম্পত্তি লুট করেনি, বিচার বিভাগ সহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একসঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধে পুনর্জীবন ঘটাতে হবে। সরকার নারী ও শিশু নির্যাতন বরদাস্ত করবে না জানিয়ে তিনি বলেন, 1 মাসের মধ্যে শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না এবং রামিসা
এই হত্যাকারী সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করা এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোন ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। এ সময় সকলকে কবি নজরুলের কালজয়ী জীবন আদর্শে উদ্বুদ্ধ হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ত্রিশাল, ময়মনসিংহ। শিশু রামিসা হত্যার ময়নাতদন্ত প্রতিবেদন, ডিএনএ পরীক্ষা এবং ফরেনসিক রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। দ্রুতই আলোচিত এই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন ডিসি মিডিয়া NM নাসির উদ্দিন। মনির হোসেন তপুর রিপোর্ট। ঘাতক মাসুদ রানা নির্মমভাবে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে, মরদেহ গুম করার জন্য শরীরকে খণ্ডিত করে। মানুষের উপস্থিতি টের পেয়ে গ্রিল কেটে পালিয়ে যায় ঘাতক সোহেল। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল এসব স্বীকার করে। সরকারের উচ্চ মহলের কঠোর নজরদারি থাকায় দ্রুত সময়ের মধ্যেই ময়নাতদন্ত প্রতিবেদন, ডিএনএ পরীক্ষা এবং ফরেনসিক প্রতিবেদন হাতে পায় পুলিশ। এ মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান জানান, চার্জশিট তৈরির কাজ চলছে। 164 জবানবন্দি হয়েছে, তারপরে তার যে ডিএনএ টেস্ট সেটিও আমরা রিপোর্ট পেয়েছি, পোস্টমর্টেম রিপোর্টও আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা খুব তদন্তের মূল কার্যক্রমগুলি আমাদের প্রায় সম্পন্ন হওয়ার পথে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র প্রস্তুতি কাজ চলছে, সম্পন্ন হয়ে গেলে আমরা বিজ্ঞ আদালতে স্বল্পতম সময়ের মধ্যে সাবমিট করব। রামিসা হত্যাকারী ঘাতক সোহেল রানা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, হত্যাকাণ্ডের আগে সে ধর্ষণ করেছে বলে সে বিজ্ঞ আদালতে স্বীকার করেছে এবং সে অনুযায়ী তার পরবর্তী যে অন্যান্য আনুষঙ্গিক তদন্ত সেটি আমাদের সম্পন্ন হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে রোববারের মধ্যে আদালতে চার্জশিট জমা দিতে পারে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঈদের পরেই রামিসা হত্যার বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সরকার দ্রুততম সময়ে রামিসা হত্যার বিচার শেষ করতে চায়। রাজধানীতে এক আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি, ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে। বর্তমান সরকারের 3 মাস মেয়াদে জনগণের প্রত্যাশা এবং কাজের ব্যাপক ফারাক রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর জিল্লুর রহমান। অনলাইনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে বেকারত্ব আকাশচুম্বী। কর্তৃত্ববাদী সরকারের চাপিয়ে দেয়া বোঝার কারণে অর্থনীতি ভালো নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, নতুন সরকার এখনও বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে পারেনি। নতুন সরকারের প্রথম বাজেটটি গতানুগতিক হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। সার্বিকভাবে যে কর্তৃত্ববাদী শাসনের কথা আমরা বলছি, তার অন্যতম একটা অনুসর্গ যেটা নিয়ে আমরা খুবই বিব্রত এবং চিন্তিত, সেটা হচ্ছে পলিটিসাইজড অ্যাডমিনিস্ট্রেশন। জনপ্রত্যাশাটা বোঝা দরকার। জনগণ রাতারাতি পরিবর্তন চাচ্ছে না, জনগণ চাচ্ছে স্বস্তি, জনগণ চাচ্ছে রাষ্ট্র আমাদের কথা শুনুক। জনপ্রত্যাশার এই মৌলিক দিকগুলো রাষ্ট্র এবং যারা দায়িত্বে আছেন, রাজনৈতিক সরকার, তারা যেন অনুধাবন করে। বন্ধ কারখানা চালু, কৃষি উৎপাদন বাড়ানো ও ঋণ সুবিধা দিতে 60,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই প্যাকেজ ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এর মধ্যে 41,000 কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে এবং 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক অর্থায়ন করবে। গভর্নর বলেন, ব্যবসা বাণিজ্যের গতি ফেরানো, আমদানি রপ্তানি বাণিজ্যের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে এই প্রণোদনা ঘোষণা করা হয়েছে। স্কিমটা বাস্তবায়ন হলে এক্সপেক্টেড আউটকাম যেটা আশা করছি
সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি, স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে, গ্রিন ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, বিজনেস কনফিডেন্স আবার ফিরে আসবে। অন্তর্বর্তী সরকারের সময় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিয়ম ভেঙে সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্পের অনুমোদন দেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতির তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন নিয়ম বহির্ভূতভাবে কোনো প্রকল্পের অনুমোদন তিনি দেননি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় পিরোজপুর জেলায় প্রকল্পের টেন্ডার দেওয়ার পর কোনো কাজ ছাড়াই 6,000 কোটি টাকা তুলে নেওয়া হয়। এ কারণে গত 2 বছর ধরে পিরোজপুরের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে সংগঠিত অনিয়ম ও দুর্নীতির তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বর্তমান সরকার। প্রায় 6,000 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। শনিবার সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, 2009 সাল থেকে 2026 সাল পর্যন্ত স্থানীয় সরকারের সব বিভাগ ও দপ্তরের দুর্নীতি তদন্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাতারাতি ডিপিপি মন্ত্রণালয় থেকে প্ল্যানিং এ গিয়েছে, প্ল্যানিং এ জরুরি মিটিং ডাকে প্রকল্প একদিকে উঠায় অনুমোদন করে নেওয়া হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটা অনুশাসন জারি করেছেন যে আপনি নিজে সরজমিনে গিয়ে দুদকের তদন্তের বাইরে যে প্রকল্পগুলো আছে সেগুলো শুরু করার ব্যবস্থা নেওয়ার জন্য। প্রতিমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আইন ভেঙে সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্পের অনুমোদন দেন। ফাইলে যতটুকু আমি দেখেছি, একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ওনার স্বাক্ষর এবং সচিবের সই নাই সেখানে। আমরা ব্যক্তিগত কাউকে অ্যাটাক করার জন্য বা ব্যক্তিগত কাউকে আক্রমণ করার জন্য এই তদন্ত করছি না, যেহেতু এই মন্ত্রণালয়ে ব্যাপক অনিয়ম, উদাহরণ হচ্ছে পিরোজপুর। এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন তিনি কোনো নিয়মের ব্যত্যয় করেননি। তা আমি এটা ক্লিয়ারিটি চাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আই থিঙ্ক মন্ত্রণালয় এই বিষয়ে অ্যাকাউন্টেবল বলতে আমার যদি কোনো অপরাধ থাকে আমাকে অ্যাকাউন্টেবল করবে। তারা এটা বাংলাদেশের মানুষের কাছে খুব ক্লিয়ারলি দেখাবে যে কোন ফাইলে এই অনিয়মটা হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সে যদি দেশের স্বার্থ রক্ষা করে বিভিন্ন দেশের সাথে যে কোনো ধরনের চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র ও মরক্কো সফর নিয়ে ব্রিফিংয়ে ওয়াশিংটনের সাথে সামরিক চুক্তির প্রশ্নে তিনি কথা বলেন। যুক্তরাষ্ট্র সফরে দেশটির সাথে অভিবাসন, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া মরক্কোর সঙ্গে বাংলাদেশের বেসরকারি খাতে ব্যবসা সম্প্রসারণ, বিশেষ করে সার ও পাট খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। যে কোনো চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে এবং অন্য কোনো দেশের সাথে যখন সব সংস্থা আলোচনার মাধ্যমে এটা নির্ধারণ করতে পারবে যে বাংলাদেশের মানুষের স্বার্থে সেই চুক্তিটা হচ্ছে, তখনই যে সেই চুক্তিটা হবে, এর বাইরে কখনো চুক্তি হওয়ার কথা নয়। হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 500 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় আরও 13 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও 1967 জন শিশু। এদিকে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার হামের টিকা দিলে এত শিশুর মৃত্যু হতো না। বেসরকারি উদ্যোগে টিকা কিনতে গিয়ে এই জটিলতা সৃষ্টি করেছে তারা। সচিবালয়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের নানা চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, হামকে কেন্দ্র করে জরুরি স্বাস্থ্য খাতে নিযুক্ত ডাক্তার ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে পশুর হাট। চলবে ঈদের দিন ভোর পর্যন্ত। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে এবার মোট 27টি স্থানে পশুর হাট বসাচ্ছে। তবে এখনো পুরোপুরি জমে ওঠেনি বেচা কেনা। অনেক হাটে পশু থাকলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। দেশে চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী।
গাবতলী পশুর হাট পরিদর্শন করে একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্যাগের মহিমা নিয়ে আবারও সমাগত মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে স্থায়ী হাটের পাশাপাশি রাজধানীর অস্থায়ী পশুর হাটে শুরু হয়েছে পশু বেচাকেনা। প্রতি বছর আগে কিনি, কারণ একটু 6-7 দিন পোষার পর একটা মায়া দেওয়া হয়, এটা সব বেশি পাওয়া যায়। ছোট বড় মাঝারি নানা জাতের গরুর বিশাল সমারোহ রাজধানীর পশুর হাটগুলোতে, তবে ক্রেতাদের আনাগোনা কম। এইটা ব্রাহ্মণ জাতের গরু, আমি টোটাল 46টা গরু আনিছি, 50 লাখ দাম চাচ্ছি। আমার গরু সব হচ্ছে সাইওয়াল, আমরা প্রান্তিক খামারিদের থেকে কালেক্ট করে নিজেরা পালি। ছাগল ভেড়ার পাশাপাশি দুম্বা, ছোট ভুট্টি গরু এবং বিশেষ জাতের মহিষ ক্রেতা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। এটা একটু ওজন আছে, 25 লাখ টাকা দাম চাইছে, আমার চাওয়া দাম। যে আমার মোষটা কিনবে তার জন্য এটা ভুট্টি করে ফিরিয়ে আসে। এদিকে গাবতলী পশুর হাট পরিদর্শন করে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাল টাকা শনাক্তকরণ সহ হাটে অনিয়ম প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশে পর্যাপ্ত পশু আছে উল্লেখ করে তিনি বলেন, ভারত থেকে গরু প্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যাতে সেবা পায়, সুবিধা পায়, সেই ব্যাপারে দেখভাল করবে। 22 লাখ কুরবানির পশু আমাদের সারপ্লাস থাকবে। পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন আমাদের নেই। তবে এরই মধ্যে ভারতীয় গরুতে সয়লাভ গাবতলীর পশুর হাট। হরিয়ানা জাত আছে, এই যেমন এই গরুটা 6 লাখ টাকা। ইন্ডিয়া থেকে আসার পরে বাংলাদেশ আছে, বাংলাদেশ ধরনের যারা আমাদের এলাকার গিরস আছে না, তারা 5 মাস 6 মাস 7 মাস 8 মাস ধরনের পুষা এরা পালার পরে আমরা ওখান থেকে কিনে নিয়ে আসি। আমরা রাজধানীর পশুর হাটগুলো এখন ব্যাপারীদের হাকডাক আর পশুর আনাগোনায় সরগরম। ব্যাপারীরা ব্যস্ত পশুর পরিচর্যা করতে, তবে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত ক্রেতাদের দেখা নেই। তবে 2-1 দিনের মধ্যেই বেচাকেনা জমে উঠবে এমনটাই প্রত্যাশা করছেন ব্যাপারীরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়ির পথে রাজধানীবাসী। সায়দাবাদ, যাত্রাবাড়ি, গাবতলী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে সকালে বেশ কিছু ট্রেন দেরিতে স্টেশন ছেড়ে গেছে। এদিকে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। রাজধানীবাসীর ঈদ যাত্রার খবর জানাচ্ছেন তহিদুর রহমান তুহি। ঈদের আনন্দ ভাগ করে নিতে নারীর টানে বাড়ি ফেরা। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড় করেন ঘরমুখ মানুষ। যাত্রা নিরাপদ করতে নেওয়া হয় 3 স্তরের নিরাপত্তা। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ রুটে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সময় মতো গন্তব্যে যেতে পারেনি বেশ কয়েকটি ট্রেন। দেওয়ানগঞ্জ কমিউটার নামে একটি ট্রেন জাস্ট ছেড়ে যাওয়ার পরপরই ওটার ইঞ্জিন নষ্ট হয়েছে। পরে ওটাকে ফিরিয়ে এনে আমরা ইঞ্জিন, আমাদের রিজার্ভ ইঞ্জিন ওটা রিপ্লেস করে আমরা ওটা আবার ছেড়ে দিয়েছি। এখানে একটু ডিলেড হয়েছে। অ্যাকর্ডিংলি পরের বেশ কটা ট্রেন এই 15 মিনিট থেকে আধা ঘন্টা ডিলেড হয়েছে। স্টেশনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। ঈদে বাড়িতে যাচ্ছি, অনেক ভালো লাগছে। বাড়িতে যাবো, গরম তেমন একটা ফ্যাক্টর না, বাড়ি যাবো এটাই বেশি আনন্দ। ট্রেনে ঈদে বাড়ি যাচ্ছি, কিন্তু খুব পরিবেশ অনেক পরিষ্কার, কোনো কষ্ট হয় না, স্বাভাবিক আছে। এভাবে থাকলে আশা করি যাত্রীরা ভোগান্তি কমই হবে। বাস কাউন্টারগুলোতে এখনো মিলছে টিকিট, তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। 150 টাকা ভাড়া, আর এখন তারা 250 টাকা ভাড়া দাবি করতেছে। ভাড়া বেশি নিছে আর কি, হালকা বেশি নিছে। 650 করে নেয় ঈদের সময়, এখন 800। 2টা টিকিট কাটছি 1600 টাকা। সরকারি নির্ধারণ করে দিয়েছে যে লাস্ট স্টপেজের ভাড়া আমাদের নেওয়া হচ্ছে। ঈদ যাত্রা নিরাপদ করতে যথাযথ মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের। তৌহিদুর রহমান তুহি, ATN বাংলা, ঢাকা। গাজীপুরের চন্দ্রা মোড়ে এবারও ঈদ যাত্রায় যানজটের শঙ্কার কথা জানিয়েছেন যাত্রী ও চালকরা। এছাড়াও আমিনবাজার, সাভার, আশুলিয়া ও বাইপাইল শ্রীপুর সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণেও সৃষ্টি হতে পারে যানজট। তাই যাত্রী ভোগান্তি এড়াতে মহাসড়কে দায়িত্ব পালন করবেন 5 শতাধিক পুলিশ। গাজীপুর থেকে মাজহারুল ইসলামের মাসুমের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন আশিকুর রহমান। উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়। এ প্রবেশদ্বার দিয়ে উত্তরবঙ্গের 25টিরও বেশি জেলার মানুষ যাতায়াত করে। এখানে প্রতিবারের মতো এবারও রয়েছে যানজটের শঙ্কা। মহাসড়কের উপর বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা ও অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনাই ভোগান্তির মূল কারণ। পাশাপাশি ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার, আশুলিয়া এলাকায় বাইপাল শ্রীপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টেও যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায়
এবারের ঈদ যাত্রায় আরো তীব্র যানজটের শঙ্কা করছেন যাত্রী ও চালকরা। চান্দুরা যাওয়ার পথে এলিভেটর কাজ চলতেছে, চলার কারণে পাথর বালু সিমেন্ট রাখছে, এখানে মনে করেন খুব সমস্যা হয়েছে। গেছে এবার একটু যানজট কম ছিল, এবার কিরকম যানজট হয় কিন্তু সঠিক বলা যাচ্ছে না। তবে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় 60 কিলোমিটারের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খানাখন্দ নেই। তাই এ অংশটুকু অনেকটাই নির্বিঘ্নে যান চলাচল করতে পারবে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে রাস্তাঘাটে কোনো আর কি ঝামেলা নাই, পুলিশ সর্বক্ষণ এলাকাতে টহল দিচ্ছে। এদিকে চন্দ্রায় আইন শৃঙ্খলা সহ পরিবহন ব্যবস্থাপনায় 5 শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। মানুষের ঈদ যাত্রাতে নির্বিঘ্ন হয় এ ব্যাপারে রাস্তা শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের ট্রাফিক ব্যবস্থা থাকবে। একই সাথে আমরা শ্রমিক এবং মালিক সমিতির সাথে আমরা মিটিং করেছি, তাদেরকে আমরা বলে দিয়েছি যে রাস্তাতে কোনো লোকজন যাতে ওঠানামা না করে, একটা নির্দিষ্ট জায়গায় টার্মিনালে তারা লোকজন ওঠানামা করাবে এবং সরাসরি গাড়ি চলে যাবে। এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত মেরামত করার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে প্রথমবারের মতো পাক বর্ষা লার্ভা জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজধানীর হটস্পট চিহ্নিত করে মশা নির্মূল করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। রাজধানীতে এক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। এ সময় গবেষকরা বলেন, মশা নির্মূলে অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা সহ সিটি কর্পোরেশনের গাফিলতিও দায়ী। প্রথমবারের মতো প্রাক বর্ষা একটা এডিস মশার লাভা জরিপের কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে 12 দিন ব্যাপী প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের 36 জন মাঠ কর্মী প্রতিদিন একটা জরিপ করবে। অর্থাৎ লার্ভা যখন জন্মাবে তখনই আমরা সেটাকে হয়তো মেরে ফেলতে পারবো। আপনাদের সবাইকে নিয়ে যদি আমি নামতে পারি তাহলে অবশ্যই আমরা খালকেও রক্ষা করতে পারবো, আমরা জলবদ্ধতা থেকে রক্ষা পেব, আমরা মশার উপদ্রব থেকেও আমরা রক্ষা পেতে পারি। এবার আন্তর্জাতিক সংবাদ। তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের সঙ্গে বৈঠকে ইরানের জাতীয় স্বার্থে কোনো ধরনের আপোষ করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডন জানায়, ইরান তার দেশের অধিকার ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন গালিবাফ। তিনি বলেন, যুদ্ধবিরতির সময় ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতা আরও শক্তিশালী করেছে। যদি যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করে তবে তার ফল হবে আরও ধ্বংসাত্মক ও ভয়াবহ। এবার খেলার খবর। জাতীয় হকি ও কাবাডি নারী দলকে সংবর্ধনা এবং অনূর্ধ্ব 18 এশিয়া কাপে খেলতে যাওয়া পুরুষ ও নারী হকি দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিমান বাহিনীর ফ্যালকন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং বিমান বাহিনীর প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, দেশের ক্রীড়ার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ অচিরেই ইতিবাচক প্রভাব ফেলবে। হকি ফেডারেশনের সভাপতি খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রেখে মাঠে সেরাটা দেওয়ার পরামর্শ দেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 1 মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে, নারী শিশু নির্যাতন বরদাস্ত করবে না সরকার। ময়মনসিংহে প্রধানমন্ত্রী জাতীয় কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী অনুষ্ঠানে উদ্বোধন। পুলিশের হাতে রামিসা হত্যার ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট, দ্রুত চার্জশিট ডিএমপি। ঈদের পরেই শুরু হবে বিচার, জানালেন আইনমন্ত্রী। সরকারের 3 মাসেও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়নি, মন্তব্য হোসেন জিল্লুরের। বাণিজ্য গতি ফেরাতে 60,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা গভর্নরের। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের নিয়ম ভেঙে প্রকল্প অনুমোদনের তদন্ত চলছে, প্রতিমন্ত্রী শাহে আলম। অভিযোগ অস্বীকার এনসিপির মুখপাত্রের। এবং রাজধানীতে 27টি স্থানে অস্থায়ী হাটে পশু কেনাবেচা শুরু, দরদাম করেই সময় কাটাচ্ছেন ক্রেতারা। নারীর টানে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।